আজ আমরা ভারতের রাজ্যগুলির আর্থিক স্বাস্থ্যের একটা কাটাছেঁড়া করব আর আমাদের হাতে আছে নীতি আয়োগের একদম লেটেস্ট রিপোর্ট। তো কোন রাজ্য ক্লাসের ফার্স্ট বয় আর কেই বা একটু পিছিয়ে, আর সবচেয়ে বড় কথা, এই নম্বরগুলো আমাদের সবার জন্য কেন এত ম্যাটার করে? চলুন গভীরে গিয়ে দেখা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, শুনলে মাথা ঘুরে যেতে পারে। ১০২ ট্রিলিয়ন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটাই হলো সারা পৃথিবীর সব সরকারের মোট ঋণের অঙ্ক। ভাবা যায়? এই বিশাল সংখ্যাটা কিন্তু শুধু একটা স্ট্যাটিস্টিক্স নয়, এটা আসলে একটা ওয়ার্নিং সাইন যে পাবলিক ফাইন্যান্স বা সরকারি অর্থনীতির ব্যাপারটা এখন কতটা জটিল আর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন মনে হতে পারে এই যে বিশ্বজুড়া ঋণের পাহাড়, তাতে আমাদের কি, মানে এই গ্লোবাল সমস্যাটা ভারতের জন্য কেন এত চিন্তার? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর খুঁজতেই চলুন আমরা বিশ্ব মঞ্চ থেকে সোজা আমাদের দেশের ভেতরে, মানে রাজ্যগুলির অন্দরমহলে একবার ঢুনেড়ে আসি। দেখুন, বিশ্বজুড়ে এই যে ঋণের সুনামি, এর পেছনে কিন্তু মূলত তিনটে বড় কারণ কাজ করছে। এক, প্যান্ডেমিকের ধাক্কা, সেটা সামলাতে গিয়ে তো সব দেশেরই সরকারি কোষাগার প্রায় খালি। ২, ক্লাইমেট চেঞ্জ, এর বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু বিপুল টাকা ঢালতে হচ্ছে। আর ৩ নম্বর কারণটা হলো জিওপলিটিক্যাল টেনশন বা ভূ রাজনৈতিক উত্তেজনা, যার জন্য দেশগুলোকে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে খরচ বাড়াতেই হচ্ছে। ভারতের লক্ষ্য তো অনেক বড়, একদম আকাশ ছোঁয়া। কিন্তু এই উড়ানের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের রাজ্যগুলির দুর্বল আর্থিক স্বাস্থ্য। মানে ব্যাপারটা অনেকটা একটা বড় গাড়ির মতো, যার 4টে চাকা হলো রাজ্যগুলো। একটা চাকাও যদি পাংচার হয়ে যায়, তাহলে কিন্তু গাড়িটা এগোতে পারবে না। দেশের বড় স্বপ্নটা সত্যি হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে প্রত্যেকটা রাজ্যের ফিনান্সিয়াল ডিসিপ্লিনের উপর। আর এই যে আকাশছোঁয়া লক্ষ্যের কথা বললাম, সেটাই হলো বিকশিত ভারত অ্যাট 2047। মানে স্বাধীনতার ১০০ বছরে ভারতকে একটা ডেভেলপড নেশন বা উন্নত দেশের সারিতে পৌঁছে দেওয়া। এখন সরকারের সমস্ত পলিসি, সমস্ত নীতি, যার মধ্যে নীতি আয়োগের এই রিপোর্টটাও পড়ছে, সব কিছুরই ফাইনাল ডেস্টিনেশন কিন্তু ওই একটাই। তাহলে প্রশ্ন হলো, ভারতের রাজ্যগুলোর আসল সমস্যাটা ঠিক কোথায়? আচ্ছা, মূল সমস্যাটা হলো আয় আর ব্যয়ের মধ্যে একটা বিশাল ফারাক, মানে একটা গ্রেট ইমব্যালেন্স। চলুন পরের স্লাইডে বিষয়টা আরও পরিষ্কার হবে। এই চার্টটা একবার দেখুন, এক ঝলকেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, রাজ্যগুলো দেশের মোট সরকারি খরচের প্রায় 2/3, মানে 66% করছে, আর অন্যদিকে তাদের নিজেদের আয় ট্যাক্স বা রাজস্ব থেকে আসছে মাত্র 1/3, মানে 33%। সোজা বাংলায় হিসাবটা দিয়ে দাঁড়ালো, আয় যদি হয় 1 টাকা, খরচ হচ্ছে 2 টাকা। আর এই যে বিরাট গ্যাপ, এটা ভরার জন্যই তাদের কেন্দ্রের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয়। তো রাজ্যগুলোর ঋণের বোঝাটা দিন দিন বাড়ছে কেন? এর পেছনে মূলত 3টে ভিলেন আছে। প্রথমটা হলো ভর্তুকি, মানে ধরুন বিনামূল্যে বিদ্যুৎ বা কৃষিঋণ মকুবের মতো জনমোহিনী স্কিম। দ্বিতীয়টা হলো একটা ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ, মানে নতুন লোন নিয়ে পুরনো লোনের সুদ মেটানো, একটা চক্রের মতো চলতেই থাকে। আর 3 নম্বরটা হলো কমিটেড এক্সপেন্ডিচার বা বাধা খরচ, মানে সরকারি কর্মীদের মাইনে, পেনশন, এগুলো তো চাইলেও কমানো যায় না। ব্যাপারটা অনেকটা আমাদের নিজেদের সংসারের মতো, তাই না? মাসের মাইনের একটা বড় অংশই তো চলে যায় বাড়ির ইএমআই বা ছেলেমেয়ের স্কুলের ফিয়ের মতো বাধা খরচে। নতুন কিছু করার বা জমানোর টাকা হাতে প্রায় থাকেই না। এখন এই যে এত জটিল একটা পরিস্থিতি, এটাকে সামলানো যাবে কি করে, বা রাজ্যগুলোর মধ্যে একটা হেলদি কম্পিটিশনের পরিবেশই বা তৈরি হবে কি করে? ঠিক এইখানে নীতি আয়োগ একটা দারুণ টুল নিয়ে এসেছে, যার নাম হলো ফিস্ক্যাল হেলথ ইন্ডেক্স। সোজা কথায় বলতে গেলে এটা হলো রাজ্যগুলোর ফিনান্সিয়াল হেলথের একটা কমপ্লিট রিপোর্ট কার্ড। এই ফিস্ক্যাল হেলথ ইন্ডেক্স বা এফএইচআই জিনিসটা ঠিক কি? এটা আর কিছুই না, রাজ্যগুলো নিজেদের টাকা পয়সা কতটা ভালোভাবে সামলাচ্ছে তার উপরে নীতি আয়োগের তৈরি করা একটা সরকারি মার্কশিট। এর আসল উদ্দেশ্য দুটো: এক, কোন রাজ্য কেমন পারফর্ম করছে তার একটা পরিষ্কার ছবি তুলে ধরা, আর ২, এই ডেটা দেখিয়ে রাজ্যগুলোকে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে মোটিভেট করা। এই রিপোর্ট কার্ডে, মানে এই মার্কশিটে মোট 5টা সাবজেক্ট আছে। এই 5টা বিষয়ের উপর ভিত্তি করেই নম্বর দেওয়া হয়। চলুন দেখে নিই কি। প্রথম, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, মানে রাজ্য সরকার টাকাটা ঠিক জায়গায় খরচ করছে তো, স্কুল, রাস্তা, হাসপাতাল বানাচ্ছে নাকি অন্য কোথাও চলে যাচ্ছে। দ্বিতীয়, রেভিনিউ মোবিলাইজেশন, মানে রাজ্য কি নিজের পায়ে দাঁড়িয়ে যথেষ্ট আয় করতে পারছে। তৃতীয়, ফিস্ক্যাল প্রুডেন্স, সোজা কথায় খরচের হ্রাস টানতে পারছে কিনা।
আয় বুঝে ব্যয় করছে তো। চতুর্থ হলো ডেট ইন্ডেক্স, মানে মাথার উপর ঋণের বোঝাটা ঠিক কতটা জমেছে। আর 5 নম্বর ডেট সাস্টেনেবিলিটি, মানে যে লোনটা নিয়েছে সেটা শোধ করার মতো ক্ষমতা আদৌ আছে কি। কিন্তু দাঁড়ান, এখানে একটা খুব লজিক্যাল প্রশ্ন কিন্তু মাথায় আসছে। মহারাষ্ট্রের মতো একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল স্টেটের সাথে সিকিমের মতো একটা ছোট্ট পাহাড়ি রাজ্যের তুলনা টানা কি আদৌ ফেয়ার? মানে এটা কি অ্যাপেলের সাথে অরেঞ্জের তুলনা হয়ে যাচ্ছে না? বিলকুল। আর এই খুব জরুরি পয়েন্টটা কিন্তু নীতি আয়োগও মাথায় রেখেছে। আসলে উত্তর পূর্ব আর হিমালয়ের রাজ্যগুলোর চ্যালেঞ্জগুলো একদম অন্য লেভেলের। ভাবুন একবার, দুর্গম পাহাড়ি এলাকা, সেখানে একটা রাস্তা বানানোর খরচই সমতলের চেয়ে অনেক বেশি। জনসংখ্যা কম, ফলে ট্যাক্স দেবে কে? নিজেদের আয়ের উৎসও খুব লিমিটেড। অথচ সরকারি কর্মীদের মাইনে আর পেনশনের মতো বাধা খরচ কিন্তু বাজেটের একটা বিশাল অংশ খেয়ে নেয়। আর ঠিক এই কারণে একটা ফেয়ার কম্প্যারিজন বা ন্যায্য মূল্যায়নের জন্য নীতি আয়োগ একটা বুদ্ধিমানের কাজ করেছে। এই 10টা উত্তর পূর্ব আর হিমালয়ান স্টেটের জন্য ওরা সম্পূর্ণ আলাদা একটা র্যাঙ্কিং সিস্টেম তৈরি করেছে, যাতে সেই অ্যাপল আর অরেঞ্জের গণ্ডগোলটা আর না হয়। অনেক তো আলোচনা হলো, এবার তাহলে রেজাল্ট আউটের সময়, মানে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। রিপোর্ট কার্ড এসে গেছে, চলুন এবার দেখে নেওয়া যাক কোন রাজ্য টপারদের লিস্টে আর কেই বা ব্যাকবেঞ্চার। এই যে স্ক্রিনে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটাই হলো দেশের 18টা বড় রাজ্যের ফিস্ক্যাল হেলথ রিপোর্ট কার্ড। দেখুন, এখানে সবুজ, হলুদ, কমলা, লাল এই রকম রং দিয়ে রাজ্যগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একদম টপে সবুজ রঙে যারা, তারা হলো অ্যাচিভার্স, আর একেবারে শেষে লাল রঙে যারা, তারা হলো অ্যাসপিরেশনাল। ফলাফলের দিকে যদি তাকাই তাহলে কি দেখছি? অ্যাচিভার ক্যাটাগরিতে মানে একদম টপে আছে ওড়িশা, গোয়া আর ঝাড়খণ্ড। দারুণ পারফরমেন্স। তাদের ঠিক পরেই ফ্রন্ট রানার হিসেবে খুব ভালো জায়গায় আছে গুজরাট আর মহারাষ্ট্র। অন্যদিকে অ্যাসপিরেশনাল ক্যাটাগরিতে রয়েছে পঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের মতো কিছু রাজ্য। সোজা কথায় এই রাজ্যগুলোকে তাদের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এখনও অনেকটা পথ পেরোতে হবে। আচ্ছা, বড় রাজ্যগুলোর কথা তো হলো, এবার চলুন নজর দেওয়া যাক সেই স্পেশাল ক্যাটাগরিটার দিকে, মানে উত্তর পূর্ব আর হিমালয়ান রাজ্যগুলোর দিকে। এই ম্যাপটা কিন্তু ওদের নিজস্ব চ্যালেঞ্জ আর বাস্তবতাকে মাথায় রেখেই তৈরি, একটা ফেয়ার অ্যাসেসমেন্টের জন্য। এই গ্রুপটার মধ্যে অরুণাচল প্রদেশ একদম টপ র্যাঙ্কে আছে, বিশেষ করে ওদের খরচের কোয়ালিটি খুব ভালো। উত্তরাখণ্ড দারুণ পারফর্ম করেছে, নিজেদের রেভিনিউ কালেকশন অনেকটা বাড়িয়ে। তবে হ্যাঁ, হিমাচল প্রদেশ বা মণিপুরের মতো রাজ্যগুলো এখনও কিছু ফিনান্সিয়াল চ্যালেঞ্জ ফেস করছে। এতক্ষণ ধরে তো আমরা অনেক র্যাঙ্কিং দেখলাম, অনেক ডেটা নিয়ে কথা বললাম, কিন্তু দিনের শেষে আসল প্রশ্নটা হলো সো হোয়াট, মানে এই সব কিছুর গুরুত্বটা কি? একটা রাজ্যের আর্থিক স্বাস্থ্য ভালো বা খারাপ হলে তাতে আমাদের সাধারণ মানুষের ঠিক কী এসে যায়? এই পুরো রিপোর্টের হাজার হাজার পাতার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে এই কথাটা: রাজ্যগুলো যদি ফিন্যান্সিয়ালি সিক বা অসুস্থ থাকে, তাহলে ভারত কোনোদিনও বিকশিত ভারত হতে পারবে না। ব্যাপারটা খুব সিম্পল। দেশের বড় স্বপ্নটা আসলে প্রত্যেকটা রাজ্যের আর্থিক সুস্থতার উপরই দাঁড়িয়ে আছে। এটা কিন্তু শুধু অর্থনীতির কিছু শুকনো সংখ্যা বা পরিসংখ্যান নয়, একটা দেশের ইকোনমিক স্টেবিলিটি, তার স্ট্র্যাটেজিক সিকিউরিটি, তার ভবিষ্যৎ, সব কিছু, আক্ষরিক অর্থেই সব কিছু নির্ভর করে এই রাজ্যগুলোর হেলথের উপর। কারণ কোনো একটা রাজ্য যদি পিছিয়ে পড়ে, তার বোঝাটা কিন্তু গোটা দেশকেই বইতে হয়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যায়। এই যে জাতীয় রিপোর্ট কার্ড, এতে নিজের রাজ্যের পারফরমেন্সটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে একটু খুঁজে দেখার মতো বিষয়, তাই না? কারণ এই নম্বরগুলো তো শুধু ডেটা নয়, এটা আসলে আমাদের সবার মিলিত ভবিষ্যতের একটা আয়না।